স্বাগত সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাকবার এবং আমি দোলা ডালরে। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনাম। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ, স্বীকার করলেন ডিএমপি কমিশনার, কঠোর হওয়ার ঘোষণা। রাজধানীতে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, 3 জেলায় প্রাণ গেল আরও 3 শিক্ষার্থী। কারিগরি ত্রুটির কারণে পদ্মা সেতুতে আজ বসছে না নবম স্প্যান, বসানো হতে পারে কাল। তুরাগ রক্ষায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিআইডব্লিউটি এর অভিযান চলবে আরও 3 দিন। বাঘাইছড়িতে নির্বাচন কর্মকর্তা সহ 7 জনকে হত্যা পরিকল্পিত, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত দল। শুনছিলেন সংবাদ দুপুরের শিরোনামগুলি। পুরো খবরে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ ব্যাপারে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর গুলিস্তানে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক সভায় এই ঘোষণা দেন আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পক্ষ থেকে অভিযান আরও জোরদার করা হচ্ছে। রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলতে দেয়া হবে না। লাইসেন্স ছাড়া ও অপ্রাপ্তবয়স্ক গাড়ি চালালে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, শুধু চালক ও হেলপারই নয়, পরিবহন মালিকদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারী পথচারীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান মিয়া বলেন, ফুট ওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে। রাজধানীতে লরির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ভোর 4:15টার দিকে মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, ভোরে কল্যাণপুরের রাস্তা পার হচ্ছিলেন শিক্ষক আব্দুর রাজ্জাক। এই সময় দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নরসিংদী ও খুলনায় 3 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন 3 জন। সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ড ভ্যান চাপায় নিহত হন ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হোসেন। সকাল 7টার দিকে উপজেলার নির্মাণাধীন 4 লেন সড়কের ভদ্রঘাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপর উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় 1.5 ঘন্টা সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। আহত 2 পথচারীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নরসিংদীর বারুইচা বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান চাপায় হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র রাব্বি মিয়া নিহত ও 1 জন আহত হয়েছে। ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ। এদিকে খুলনার রূপসায় আনন্দনগর এলাকায় ট্রলি চাপায় 1ম শ্রেণীর ছাত্রী আঁখি নিহত হয়েছে। ঘটনার পর ট্রলি চালক মিলন শেখকে আটক করা হয়েছে। একটা ছেলে কলেজে পড়ে ছাত্র, তারা হাইটা স্প্যানিশ এক সাইড দিয়ে আসার পরে পিছন থেকে কভারমেন্ট দিছে মেরে। ধরেন যে ইদা লাগবো, বিট দিয়ে লাগবো, বিট দিলে পারি ধরেন যে আর সিরিং মানে দেবো না। এর চাপা পড়ে যায়, একটা স্পট ডেথ হয়ে যায়, 2-3টা আহত হয়, এরা হাসপাতালে ভর্তি আছে। আর এরা রাস্তা ব্যারিকেড দিয়েছিল ঘন্টাখানিক, পরে আমরা এটা আপোষে এদেরকে রাস্তা থেকে সরাই দিয়েছি। এখন রাস্তা সচল। আর এই অ্যাক্সিডেন্টের কারণে যে ঘটনা ঘটেছে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9টার দিকে প্রথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল গেটের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে বেলা 11টার দিকে ক্যাম্পাসের মেইন গেটের সামনে অবস্থান নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এই সময় মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তার 2 ধারে দেখা দেয় যানজট। পরে বেলা 11:30টার দিকে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় যে 3টা মেইন পয়েন্ট আছে, মেইন গেট, কাজলা গেট এবং বিনোদপুর গেটে ফুট ওভার ব্রিজ দিতে হবে এবং গুরুত্ব জেব্রা ক্রসিং এর পাশে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো বাংলাদেশ সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মেনে না নেয় তাহলে আমরা পরবর্তীতে আবারও আন্দোলন ডাক দেব। সড়কে শৃঙ্খলা ফেরানোর দুটি কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিতে ব্যর্থ। শাহজাহান খানের কমিটি বৈঠক করেছে মাত্র 6টি, আর স্বরাষ্ট্রমন্ত্রীর কমিটি এখনও বসতেই পারেনি। সুপারিশের কমিটি সময় বাড়াতে চাইছে, আর আইন কমিটি প্রস্তুত হচ্ছে বৈঠকের জন্য। এরই মধ্যে পেরিয়ে গেছে তাদের 14 কর্মদিবসের সময়সীমা। সরকারকে আরও তড়িৎ পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন গবেষকেরা। এ পরিস্থিতিতে 17 ফেব্রুয়ারি গঠিত হয় দুটি কমিটি। একটির নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আরেকটির দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। সড়কে শৃঙ্খলা ফেরানোর সুপারিশ দেবে একটি কমিটি, আরেকটি তৈরি করবে সড়ক পরিবহন আইনের বিধি। তাদেরকে 14 কার্যদিবসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়। এই কমিটির সভাপতির সাথে আজকেও কথা বলেছি, আপনি ফোন করার পরপরই কথা বলেছি আমি, এবং উনি একটা সময় বেছে নিয়ে উনি খুব তাড়াতাড়ি একটা সভা ডাকার আয়োজন করছেন। সময় লাগবে, সেই সময়টুকু আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা আশা করি আমাদের যে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, আমরা আর 2 সপ্তাহ যেটা চেয়েছি এর মধ্যে। তবে শাহজাহান খানের কমিটি কিছুটা খসড়া দাঁড় করিয়েছে। চালকের 8 কর্মঘণ্টা নির্ধারণ সহ প্রশিক্ষণ, চালকের জন্য মহাসড়কে বিশ্রামাগার তৈরির সুপারিশ তাদের। 200 কতটি রুট আছে সেগুলোকে ভাগ করে 19টা রুটে নিয়ে আসার কথা, এবং এই গাড়ির মালিক যারা থাকবে তারা সবাই মিলে একটা বা 5টা কোম্পানি হবে। এই 5টা কোম্পানি 5 রুটে গাড়ি চলবে। এখানে যাই মালিকরা গাড়ি চালাত, সেই মালিকরাই এখানে গাড়ি চালাবে। বুয়েটের গবেষণা বলছে দুর্ঘটনার 80% ঘটছে ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বেপরোয়া গতির কারণে। 2016 সালের মার্চ থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 666টি দুর্ঘটনায় 699 জন নিহত ও 1227 জন আহত হয়েছে। এসব দুর্ঘটনার মধ্যে 354টি ঘটেছে বাসের কারণে। গবেষকরা বলছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটি বা তাদের সুপারিশ নয়, জরুরি সরকারের সদিচ্ছার। এই সড়ক বা যোগাযোগ ব্যবস্থার যে অব্যবস্থাপনা বা নৈরাজ্য, সেটা যদি সরকার কঠোর হাতে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এটা কিন্তু সরকারের জন্য ক্ষতির কারণ হবে। সড়ক, মহাসড়ক ও গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি পথচারীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদও দেন গবেষকরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরা প্রান্তে 34 এবং 35 নম্বর খুঁটির ওপর পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছে। সকাল থেকে স্প্যানটি বসানোর প্রক্রিয়া শুরু হলেও দুপুর 12টার দিকে তা স্থগিত করা হয় বলে জানান উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। স্প্যানটি শুক্রবার সকালে বসানো হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে বুধবার স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয়। এদিকে মঙ্গলবার থেকে শুরু হয় পদ্মা সেতুর স্প্যানের ওপর রোড স্ল্যাব বসানোর কাজ। এখন পর্যন্ত মূল সেতুর কাজের 72% অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 এবং 38 নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল পদ্মা সেতুর প্রথম স্প্যান। মোট 42টি পিলারের ওপর 41টি স্প্যানের সমন্বয়ে তৈরি হবে পদ্মা সেতু। এই বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, সকাল থেকে নবম স্প্যানটি বসানোর কাজ শুরু হলেও 12টার দিকে তা স্থগিত ঘোষণা করা হয়েছে। পদ্মা সেতুর এই নবম স্প্যান বসানোর ক্ষেত্রে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, এই বিষয়ে প্রকৌশলীরা কি জানিয়েছেন? দেখুন, আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম স্প্যান পদ্মা সেতু প্রকল্পের যে উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই স্প্যানটি বহন করে আনা যেই ক্রেনটি, এই ক্রেনটিকে মূলত 34 এবং 35 নম্বরের পিলারের মাঝামাঝি জায়গায় নোঙর করে রাখা ছিল গতকালকে সন্ধ্যার দিকে। তো এটিকে কিন্তু নির্ধারিত জায়গায় গতকালকেই তারা প্লেস করে রেখেছিল, কিন্তু গতকালকে ঠিক সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকেলের দিকে এখানে মাঝারি ধরনের একটি ঝোড়ো হাওয়া
বয়ে যায়, যার কারণে স্প্যানটিকে যেই অ্যাঙ্করের মাধ্যমে নোঙর করা হয়েছিল সেই স্প্যানের বহনকারী ক্রেনটি কিছুটা নির্ধারিত জায়গার থেকে সরে যায়, যার কারণে আজ সকাল থেকে কিন্তু এখানকার যে সকল প্রকৌশলী বা আপনার অন্য যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেটিকে পূর্বের স্থানে ফিরিয়ে আনার জন্য কয়েক দফা চেষ্টা করেছে। আমরা সকাল থেকে দেখেছি কয়েকবার কিন্তু এই স্প্যান বহনকারী ক্রেনটির ইঞ্জিন সচল করে তারা নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেই যেই অ্যাঙ্করের ডিসপ্লেস হয়ে গিয়েছিল, অর্থাৎ নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরে গিয়েছিল, সেই অ্যাঙ্করটি পুনরায় মাটির তলদেশে পদ্মার তলদেশে নোঙর করার চেষ্টা করেছিল। একটা পর্যায়ে কিন্তু সেই অ্যাঙ্করের সাথে সংযোগ থাকার যেই তার বা দড়ি রয়েছে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে এটি মেরামত করতে এবং এই ক্রেনটিকে নির্ধারিত জায়গায় ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হবে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, যার কারণে আজ এই স্প্যান উত্তোলনের কাজটি স্থগিত করা হয়েছে। এবং সেতু বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আগামীকাল সকাল থেকে স্প্যানটিকে পুনরায় আবার উত্তোলনের কাজ শুরু করবে তারা। আর এই স্প্যানটি উত্তোলন করা হলে কিন্তু আপনি জানেন যে পদ্মা সেতু 1350 মিটার দৃশ্যমান হবে, আর এর বাইরেও কিন্তু যেই 34 এবং 35 নম্বর পিলারের উপরে স্প্যানটি স্থাপন করার কথা ছিল, এর বাইরেও কিন্তু 33 নম্বর পিলারটি আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত দেখেছি। এবং কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই মাসের শেষ নাগাদ আরও একটি স্প্যান এই খুঁটির উপর স্থাপন করা হবে। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তুরাগ নদ উদ্ধারে রাজধানীর সিন্নি টেকের জহুরাবাদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। দ্বিতীয় ধাপে নবম দিনের মতো চলছে অভিযান। বিআইডব্লিউটি জানিয়েছে জহুরাবাদে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের দুপাশে বহু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বাঁধের পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে আজ। পূর্ব পাশে উচ্ছেদ শেষ হলে পরে অভিযান চালানো হবে পশ্চিম পাশে। এর আগে বুধবার মিরপুর জহুরাবাদ হতে পালপাড়া পর্যন্ত অভিযানে অবৈধ 35টি দালান সহ 1.5 শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে 2 একর জমি দখলমুক্ত হয় বলে জানান বিআরডব্লিউটি কর্তৃপক্ষ। দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান চলবে আরও 3 দিন। বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু এই 3টি নদী কিন্তু আমরা এপ্রিলের মধ্যে আমরা শেষ করার টার্গেট নিয়েছি এবং আমাদের এই টার্গেটে আমরা এরপরে কিন্তু দূষণ নিয়ে কাজ করব আমরা শুধুমাত্র, এবং আমরা কিন্তু শুধুমাত্র উচ্ছেদ অভিযান করছি। অপসারণ কার্যক্রম আমরা শুরু করেছি আপনার বসিলা অঞ্চল থেকে। এ বিষয়ে আরও জানাতে মিরপুরের সিন্নি টেক থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের ওই এলাকায় যেখানে কোনো স্থাপনাই থাকার কথা নয় সেখানে কিন্তু অবৈধ অনেক স্থাপনা গড়ে উঠেছিল, কিভাবে সেই জায়গাটি আসলে বেদখল হয় এ বিষয়ে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ কি বলছে? আপনাকে জানাতে চাই যে আজ সকাল 9:30 থেকে মিরপুরের সিন্নিটেকের এই জহুরাবাদ মৌজায় উচ্ছেদ অভিযান চলছে। কিন্তু সকাল থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো প্রতিনিধি আসেনি এবং জেলা প্রশাসন থেকেও আসেনি, কিন্তু দুপুরেই পানি উন্নয়ন বোর্ডের 2 জন প্রতিনিধি এসছেন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে মিরপুর বেড়িবাঁধের এখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে বাঁধটা নির্মাণ হয়েছে সেই বাঁধের পূর্ব পাশে এখন যেখানে উচ্ছেদটা চলছে সেখানে আসলে কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। কারণ হচ্ছে এই বাঁধ যখন তৈরি হয় তখন হচ্ছে এখানে পানি উন্নয়ন বোর্ড তাদের যে জমিগুলো ছিল ব্যক্তি মালিকানাধীন জমি ছিল, আর কিছু জমি বিআইডব্লিউটি এর ছিল, সেগুলো আসলে অধিগ্রহণ করেছে। অধিগ্রহণ করার কারণে এটা এখন পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি হয়ে গেছে। এটা বাঁধ সুরক্ষার জন্য এই ভূমিগুলো, কিন্তু এখানে কিভাবে অধিগ্রহণ করা জায়গায় সরকারি সম্পত্তিতে কিভাবে ব্যক্তি মালিকানাধীন জায়গা হলো এ প্রশ্নের উত্তর তিনি আমাদের দিতে পারেননি। আমরা আরও আরেকটা বিষয় জানতে চেয়েছিলাম যে এখানে জেলা প্রশাসন হচ্ছে আরএস দিয়েছে, সিটি জরিপ দিয়েছে এবং জেলা প্রশাসনের ভূমিকে খাজনা পর্যন্ত দেওয়া হচ্ছে যারা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এখানে গড়েছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জায়গায় কিভাবে ব্যক্তি মালিকানাধীন সম্পদের খাজনা দেওয়া হচ্ছে, আবার কেন এই অধিগ্রহণ করা জায়গায় হচ্ছে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা গড়ে উঠেছে এই বিষয়ে আসলে কোনো প্রশ্নের উত্তর আমরা কোনো প্রশাসনের কারো কাছ থেকেই পাইনি। সেটা যেখানে দেখা যাচ্ছে যে অবৈধভাবে দখলে প্রশাসনেরও হাত থাকার সম্ভাবনা রয়েছে। ফারজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাঙামাটিতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জনকে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তদন্ত দলের প্রধান দীপক চক্রবর্তী। সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে কমিটির 6 সদস্যকে নিয়ে বাঘাইছড়ির 9 মাইল এলাকায় যান
স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক ও তদন্ত দল প্রধান দীপক চক্রবর্তী। এ সময় স্থানীয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী, নিহতদের স্বজনদের সাথে কথা বলেন তিনি। বাঘাইছড়ি উপজেলা কমপ্লেক্সে আহতদের কাছ থেকে এই ঘটনার বর্ণনা শুনেন। পরে স্থানীয়দের সাথে গণশুনানিতে অংশ নেন তারা। আগামী 10 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে তদন্ত দল। 18 মার্চ সন্ধ্যায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে মারিশা দিঘি নালা সড়কের 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে প্রিজাইডিং অফিসার সহ 7 জন নিহত হয়। এই ঘটনায় অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করে মামলা করে পুলিশ। জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনা, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী। এটা একটা প্ল্যান্ড অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে। একটা ভালো রিপোর্ট দেওয়ার সাথে যদি প্রয়োজন হয় আমরা হয়তো বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে টাইম এক্সটেনশনও চাইতে পারি যে আমাদের কিছু সময় বাড়িয়ে দেওয়া হোক, আমরা আরও কিছু ইনফরমেশন নিয়ে একটা ভালো রিপোর্ট দিতে চাই। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে এখন রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আসলে এই তদন্ত দল কোন তথ্যের উপর ভিত্তি করে বাঘাইছড়ির ঘটনাকে পরিকল্পিত বলছে? আসলে আজকে দুপুর 12টা নাগাদ তারা যে স্থানে মূলত এই ঘটনাটি ঘটেছিল সেটি পরিদর্শন করেছেন। পাশাপাশি সে বাঘাইছড়ি উপজেলায় গিয়ে সেখানে যারা ঘটনায় শিকার তাদের আত্মীয় স্বজন এবং যারা আহত আছেন বা যারা সেখানে প্রত্যক্ষদর্শী অর্থাৎ সেই সমস্ত গাড়িগুলোতে ছিলেন সেখানে গিয়ে কথাবার্তা বলে আসলে মূলত এই তথ্যটি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। কারণ এখানে যে স্থানটিতে আসলে এই হামলার ঘটনাটি ঘটে সেটি এমন একটি জায়গায়, সেটি মূলত আমরাও দেখেছি, মূলত দুপাশ থেকে একটি পাহাড়ের বাঁক এবং সেই বাঁকে কিন্তু সামনে এবং পেছনে কোনো জায়গা থেকে সেই জায়গাটি ভালো করে দেখা যায় না। এবং এই সমস্ত জায়গায় এই ধরনের হামলার বিষয়টি অবশ্যই পরিকল্পিত বলেই তদন্ত কমিটি জানিয়েছে। এবং এর বাইরে আসলে তদন্ত কমিটি যে গুরুত্বটি দিচ্ছে যে প্রত্যক্ষদর্শী সেখানে যারা ছিলেন, বিশেষ করে গাড়িতে যারা ছিলেন তাদের কথাবার্তা। আমরা শুনছিলাম যে এই ঘটনাটিকে পরিকল্পিত হিসেবে তারা তদন্ত দল বলছে। সেক্ষেত্রে কারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে এই সম্পর্কে কোনো ধারণা পাচ্ছে কিনা, তারা আপনাদেরকে বলছে কিনা? না, এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট করে কোনো বক্তব্য কেউই এখন দিচ্ছে না। তার কারণ এই ঘটনাটি কারা ঘটাতে পারে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলোকে নিয়েই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আমরা আজকে সকালে রাঙামাটির পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনিও যেটি বলছেন যে আসলে অনেকগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে, অর্থাৎ যে স্থান থেকে এই ঘটনা ঘটেছে সেখানে কোন আঞ্চলিক দল বা কারা, কোন দলটির বা কাদের আধিপত্য বেশি, কারা সেখানে বিভিন্ন সময় আগে থেকে যেই কোনো ঘটনা ঘটেছে কিনা সেই তথ্যগুলো সেখানে বিশ্লেষণ করা হচ্ছে এবং সবকিছু মিলিয়েই আসলে পরবর্তীতে তদন্তের কাজ এগোবে। এবং সে প্রেক্ষাপটে আসলে সাক্ষ্য গ্রহণ বা আশেপাশে মানুষের সাথে কথা বলা এই সমস্ত কিছুই জরুরি বলে মনে করছে পুলিশ সুপার। উন্নয়ন কর্মকাণ্ডের কারণে মানুষের জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মহেশখালী মাথারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে জানানো হয়, কক্সবাজারের মহেশখালীতে বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাথারবাড়িতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প এই পরিকল্পনারই অংশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় প্রকল্পের জন্য মানুষের জমি অধিগ্রহণ করতে হয়, তবে তারা যেন সময় মতো জমির ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা এ সময় জানান, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। আমি অনেকের কাছ থেকে SMS পাচ্ছি যে তারা একটা টাকাও সাহায্য পাচ্ছে না, খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে। তো এভাবে মানুষগুলি কষ্ট পাক সেটা আমি চাই না। তাদের জন্য কি করা যায় সে ব্যাপারটা আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো, কিন্তু সেই উন্নয়নটা কার জন্য? এইসব দরিদ্র মানুষের জন্যই তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না। কাজে তাদের জীবনযাত্রাটা যেন ঠিক থাকে, তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য। তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন। শেষ করব সংবাদ দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ, স্বীকার করলেন ডিএমপি কমিশনার, কঠোর হওয়ার ঘোষণা। রাজধানীতে লরির ধাক্কায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, 3 জেলায় প্রাণ গেল আরও 3 শিক্ষার্থী। কারিগরি ত্রুটির কারণে পদ্মা সেতুতে আজ বসছে না নবম স্প্যান, বসানো হতে পারে কাল।
তুরাগ রক্ষায় চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিআইডব্লিউটি এর অভিযান চলবে আরও 3 দিন। বাঘাইছড়িতে নির্বাচন কর্মকর্তা সহ 7 জনকে হত্যা পরিকল্পিত, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত দল। এই ছিল এখনকার মতো। একটু পর ফিরছি পূর্ব পশ্চিম নিয়ে দেখার আমন্ত্রণ রইল।